রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় পরিচালিত অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মাসুদ মিল্লাত মজুমদার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। এই করোনাকালীন দুর্যোগে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে এবং আমাকে নিয়ে সম্পৃক্ত করেছে, সেজন্য আমিও আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি তোমাদেরও এই ক্লাসগুলো থেকে তোমাদের উপকার পাবে তোমরা, এবং তোমরা অনলাইন ক্লাসগুলি ফলো করে তোমাদের স্টাডি বা তোমাদের পড়ালেখা চালিয়ে যাবে আশা রাখি। আজকে আমরা আলোচনায় ফিরে আসি। আলোচনা করবো আমরা আধুনিক রাষ্ট্রবিজ্ঞান কোর্সের হেগেল ও গ্রিনের রাষ্ট্র দর্শন, অর্থাৎ আমরা দুজন রাষ্ট্র দার্শনিকের রাষ্ট্র দর্শন সম্পর্কে আলোচনা করব। খুব কঠিন হবে আমাদের আলোচনা, কারণ হচ্ছে সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে, এবং কঠিন হবে বলতে আমি এটা বোঝাচ্ছি যে দুইজন দার্শনিকের রাষ্ট্র দর্শন একটি লেকচারে সম্পূর্ণ করা আসলেই কষ্টসাধ্য। তবে আমি চেষ্টা করব তোমাদের জন্য খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব, এবং হেগেল ও গ্রিনের ফ্রেডারিক হেগেল ও টি.এইচ. গ্রিন দুজন রাষ্ট্রবিজ্ঞানী, ভাববাদী রাষ্ট্রবিজ্ঞানী, আদর্শবাদী রাষ্ট্রবিজ্ঞানী, এদের যে সমস্ত দর্শনগুলি বা তথ্যগুলি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, সেগুলি নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা ফ্রেডারিক হেগেল সম্পর্কে আলোচনা করি। এই দার্শনিক জার্মানির দার্শনিক, তিনি 1770 সালে জন্মগ্রহণ করেন এবং 1831 সালে মৃত্যুবরণ করেন। ফ্রেডারিক হেগেলের সম্পর্কে আমরা সংক্ষেপে জানার চেষ্টা করি। অষ্টাদশ শতাব্দীর অন্যতম একজন শ্রেষ্ঠ দার্শনিক ছিলেন তিনি। তাকে ভাববাদী বা আদর্শবাদী দর্শনের প্রধান প্রবর্তক বলা হয়ে থাকে। তিনি জার্মানির স্টাটগার্ট শহরে জন্মগ্রহণ করেন এবং তিনি টুবিঙ্গেন বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে পিএইচডি, অর্থাৎ দর্শনশাস্ত্রে তিনি পিএইচডি লাভ করেন এবং ধর্মশাস্ত্রে সনদ লাভ করেন। ধর্মশাস্ত্রে উচ্চশিক্ষা লাভ করলেও এই বিষয়ে তার তেমন কোনো আগ্রহ ছিল না। তিনি মহামনীষীদের প্রাচীন রচনাবলী পাঠে আগ্রহী ছিলেন। ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছাত্র ছিলেন এবং প্রাচীন মনীষীদের রচনাবলী পাঠ করেছেন। দার্শনিক প্লেটোর রচনাবলী তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছে। তার রাষ্ট্রচিন্তায় অ্যারিস্টটল ও প্লেটোর প্রভাব পরিলক্ষিত হয়। সমকালীন রাজনৈতিক ঘটনার প্রভাব তার চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করে। অর্থাৎ তিনি যে সময়টায় তার রাষ্ট্রচিন্তা প্রতিফলিত করেছেন, রাষ্ট্রচিন্তা চিন্তা ভাবনা করেছেন, সেই সময়কালীন অবস্থা, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থা তার চিন্তা চেতনায় গভীরভাবে প্রভাব বিস্তার করেছিল। পাশাপাশি প্রাচীন মহামনীষীদের একটা প্রভাব তো তার মধ্যে ছিল, এবং সেটা আমরা প্লেটো, অ্যারিস্টটলের কথা বলতে পারি। আর সমকালীন ঘটনাগুলোর মধ্যে যেগুলি উল্লেখযোগ্য ছিল সেটা হচ্ছে ফরাসি বিপ্লব, নেপোলিয়নের আগ্রাসন এবং জার্মান রাজ্য সমূহের অপপ্রয়াস। এই সমকালীন ঘটনাগুলো তাকে বিশেষভাবে প্রভাবিত করেছিল। হেগেল আমৃত্যু অধ্যাপনা গবেষণা কর্মে আত্মনিবেদিত ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং সারা জীবন অধ্যাপনাই করেছেন। মূলত তিনি সুইজারল্যান্ডের বার্ন বিশ্ববিদ্যালয়, জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিশ্ববিদ্যালয় এবং জার্মানির আরো দুটি বিশ্ববিদ্যালয়, হাইডেলবার্গ এবং বার্লিন বিশ্ববিদ্যালয়ে শিক্ষাদানে লিপ্ত ছিলেন। এই সময় তার দর্শন চিন্তা সমন্বিত সংহত রূপে প্রকাশিত হয়। অর্থাৎ তিনি যে সারা জীবন অধ্যাপনা করেছেন, গবেষণা করেছেন, সেই প্রেক্ষিতেই তিনি তার রাষ্ট্র দর্শন নির্মাণ করেছেন এবং তিনি মূলত একজন আদর্শবাদী বা ভাববাদী দার্শনিক ছিলেন। তিনি দাম্ভিক ভাববাদী দার্শনিক হিসেবে পরিচিত। তার দর্শনগুলি আমরা আলোচনা করলে আমরা বুঝতে পারবো তার সম্পর্কে। প্রথমে আমরা তার রচনাবলীগুলি আমরা দেখিনি, অর্থাৎ তার গ্রন্থসমূহ, তিনি কি গ্রন্থ রচনা করেছেন। হেগেল প্রধানত দর্শন ও তর্কশাস্ত্রের উপর গ্রন্থ রচনা করেছেন। তার গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দি ফেনোমেনোলজি অফ দ্য স্পিরিট, সায়েন্স অফ লজিক, ফিলোসফি অফ রাইট এবং ফিলোসফি অফ হিস্ট্রি, এগুলি উল্লেখযোগ্য। শেষ দুটি গ্রন্থ, ফিলোসফি অফ রাইট এন্ড ফিলোসফি অফ হিস্ট্রি, এগুলি তাকে রাষ্ট্রচিন্তার ইতিহাসে স্মরণীয় করে রেখেছে। গ্রন্থ দুটির মধ্যে তার রাষ্ট্রচিন্তা
সামগ্রিক পরিচয় পাওয়া যায়। আমরা এই দুটি বইতে তিনি কি বুঝে লিখেছেন অর্থাৎ কি আলোচনা করেছেন দুইটি বইয়ের সারমর্ম এখানে তুলে ধরছি। দি ফিলোসফি অফ রাইট গ্রন্থে হেগেল বলেন, জড়জগতে প্রকৃতি হলো জ্ঞান ও দর্শনের মূল লক্ষ্য। জড়জগতে বা বস্তু জগতে প্রকৃতি হচ্ছে মূলত জ্ঞান আর দর্শনের মূল লক্ষ্য। প্রকৃতি থেকেই আমরা সবকিছু শিখছি, জ্ঞান অর্জন করছি। জ্ঞানের কাজ হচ্ছে প্রকৃতির মধ্যে যে শাশ্বত ঐক্যদান, ইটারনাল হারমোনি, সহজাত যুক্তিবাদিতা লুকিয়ে রয়েছে তা খুঁজে বের করা। ইনহেরেন্ট রেশনালিটি যেটা আছে, সহজাত যুক্তিবাদিতা বা শাশ্বত ঐক্যদান, এগুলি জ্ঞানের কাজ। প্রকৃতির মধ্য থেকে এগুলি খুঁজে বের করা, এটা হচ্ছে দি ফিলোসফি অফ রাইট গ্রন্থের মূল আলোচ্য বিষয়। আর দি ফিলোসফি অফ লজিক গ্রন্থে তিনি রাষ্ট্রকে মানব জীবনের পরম সত্য হিসেবে উপস্থাপন করেছেন। এখানে তিনি দেখিয়েছেন রাষ্ট্রের প্রয়োজনীয়তার কথা বলেছেন। মানুষ যে রাষ্ট্রের মধ্যেই যে মানুষের যথার্থ মুক্তি বা যথার্থ অবস্থান, সেটা তিনি বলেছেন। এখানে বলতে যাচ্ছেন রাষ্ট্র হচ্ছে মানুষের স্বাধীনতার বাস্তব প্রতিমূর্তি, যুক্তির চূড়ান্ত অভিব্যক্তি। রাষ্ট্রের মাধ্যমেই ব্যক্তির যথার্থ মুক্তি, এই কথাটা তিনি এখানে তুলে ধরেছেন। দুটি গ্রন্থের মূল বক্তব্য আমরা আলোচনা করলাম, দি ফিলোসফি অফ রাইট অ্যান্ড দি ফিলোসফি অফ লজিক। এখন আমরা চলে যাব হেগেলের রাষ্ট্র দর্শন সম্পর্কে। রাষ্ট্র দর্শনে কি কি তথ্য, অর্থাৎ উল্লেখযোগ্য তথ্যগুলি কি কি। একটা হচ্ছে দ্বন্দ্ববাদ বা আদর্শিক ভাববাদ, রাষ্ট্রের আদর্শবাদী তথ্য, আইন তথ্য, স্বাধীনতার ধারণা, রূপ তথ্য। এই যে তথ্যগুলির কথা আমরা বললাম, তথ্যগুলির মধ্যে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রথমে আলোচনা করি দ্বন্দ্ববাদ। দ্বন্দ্ববাদ বা ডায়ালেকট্রিক শব্দটি আমাদের রাষ্ট্রবিজ্ঞানে গুরুত্বপূর্ণ। হেগেল এবং কার্ল মার্কস এই দুজন দার্শনিক দ্বন্দ্ববাদ সম্পর্কে আলোচনা করেছেন। মূলত এই দুজনের কথাই আমরা বেশি বলবো। এই শব্দের উৎপত্তি হচ্ছে ডায়ালগ থেকে, গ্রিক ডায়ালগ থেকে, যার অর্থ হচ্ছে বিতর্ক, আলোচনা, সংঘাত ইত্যাদি। এই যে দ্বন্দ্ববাদ, এটার সূচনা মূলত সক্রেটিস করেছিলেন, অর্থাৎ সক্রেটিসের গ্রিক দার্শনিক সক্রেটিস, জ্ঞান তাপস সক্রেটিস, মহামতি সক্রেটিস, তিনি বিতর্ক পদ্ধতির সূচনা করেন। সক্রেটিসের দর্শন আমরা জানি, সক্রেটিস কিভাবে জ্ঞান চর্চা করেছেন, জ্ঞান বিতরণ করেছেন, শিক্ষা বিতরণ করার জন্য তিনি কি করেছেন সেটা আমরা জানি। এবং তিনি বিভিন্ন দার্শনিকদের সাথে বিতর্কে লিপ্ত হতেন এবং তিনি সেগুলি যুক্তি দিয়ে খণ্ডন করতেন। দ্বন্দ্ববাদ বা দ্বান্দ্বিক পদ্ধতি দর্শন শাস্ত্র আলোচনা একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, এবং এই পদ্ধতির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর মধ্যে আবশ্যিকভাবে সবসময় বিবাদমান পক্ষের মধ্যে একই দ্বন্দ্ব বা পারস্পরিক বিরোধিতা কাজ করে। অর্থাৎ সবসময় দুইটা পক্ষ থাকে এবং দুইটা পক্ষ দ্বন্দ্ব বা বিরোধিতার মধ্যে তারা কাজ করে থাকে বা এই দ্বন্দ্বটা চলমান অবস্থায় থাকে। দ্বন্দ্ববাদ দুই প্রকারের হতে পারে, যেটা অনর্থক দ্বন্দ্ববাদ এবং সদর্থক দ্বন্দ্ববাদ। এই যে নেগেটিভ এবং পজিটিভ ডায়ালেকট্রিক চিন্তা, এইটা আমরা একটু আলোচনা করি। নেগেটিভ ডায়ালেকট্রিকের কাজটা কি হলো? কাজটা হচ্ছে সংশ্লেষণের মাধ্যমে প্রতিপক্ষের মতবাদ খণ্ডন করা। এবং সদর্থক দ্বন্দ্ববাদ, যেটা পজিটিভ বলছি আমরা, কাজ হলো বিশ্লেষণের মাধ্যমে জগৎ সত্তার যথার্থ স্বরূপ নিরূপণ করা। সক্রেটিস করেছেন নেগেটিভ দ্বন্দ্ববাদ, অর্থাৎ এটা অনুসরণ করে তিনি সোফিস্টদের মতবাদ খণ্ডন করার চেষ্টা করেছেন তিনি। কিন্তু জার্মান দার্শনিক হেগেল সদর্থক দ্বন্দ্ববাদের মাধ্যমে জগৎ সত্তা সম্পর্কে যথার্থ ধারণা উপনীত হওয়ার চেষ্টা করেছেন। জগৎ সৃষ্টির রহস্য সম্পর্কে তিনি উপলব্ধি করেছেন। যে বস্তু এবং মনের যে দ্বন্দ্ব, বা বস্তু থেকেই মনের উপর ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়, নাকি মন থেকে সমস্ত কিছু সৃষ্টি হয়, এই বিষয়গুলিতে মতপার্থক্য আছে। কার্ল মার্কস বস্তুকে গুরুত্ব দিয়েছেন, হেগেল মনকে বা সত্তাকে গুরুত্ব দিয়েছেন। সেটা আমরা আলোচনা করব। এই যে আমরা বললাম, তাহলে দুই প্রকার আমরা বললাম, দ্বন্দ্ববাদের দুই প্রকার বিশ্লেষণ আমরা করলাম। এরপরে দেখি হেগেলের দ্বন্দ্ববাদ। হেগেল কি বলতে চাচ্ছেন? হেগেলের দ্বন্দ্ববাদ বা দ্বন্দ্ব চিন্তা রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান। তিনি দ্বন্দ্ববাদ সম্পর্কে যা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে আমাদের যাবতীয় চিন্তা ভাবনা দ্বান্দ্বিক পদ্ধতিতে বিবর্তনের পথে ধরে অগ্রসর হয়।
আমাদের সমস্ত চিন্তা ভাবনা কিন্তু দ্বান্দ্বিক পদ্ধতি অবলম্বন করছে। তিনি বিশ্বাস করুন যে ভাবের জগতে যখন একটি ধারণা বা অস্থি বা বাদ বা থিসিস গড়ে ওঠে, তখন সাথে সাথে তার একটি বিপরীত ধারণা বা নাস্তি বা প্রতিবাদ অ্যান্টিথিসিস জন্ম লাভ করে। অর্থাৎ ভাবের জগতে, মনের জগতে যখন আমরা একটা ধারণা তৈরি হয়, সেই ধারণার বিপরীত আরেকটা ধারণা কিন্তু সাথে সাথে তৈরি হয় এবং এই দুইটা দ্বন্দ্বে লিপ্ত হয়। হেগেল বলেন প্রত্যেকটি ধারণার মধ্যে কিছু কিছু স্ববিরোধিতা বিদ্যমান থাকে এবং এই স্ববিরোধিতার কারণে তার বিপরীত ধারণা জন্ম লাভ বা না করে পারে না। তাহলে মূল কথা হচ্ছে ভাবের জগতে যখন আমরা একটা ধারণা গড়ে ওঠে, তখন সাথে সাথে এই ধারণার বিপরীতে আরেকটা ধারণা জন্ম লাভ করে। এটাই হচ্ছে আসলে দ্বন্দ্ব, মনের দ্বন্দ্ব বা চিন্তার দ্বন্দ্ব। সবকিছু এই দ্বন্দ্বমূলক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে। এটাই হচ্ছে হেগেলের কথা এবং সেটা সমাজ, রাষ্ট্র সেভাবে এই দ্বন্দ্বমূলক পদ্ধতির মাধ্যমে পরিচালিত হচ্ছে। ধারণা ও বিপরীত ধারণা পাশাপাশি চলতে থাকলে এই যে দুইটা কথা, একটা হচ্ছে ধারণা বিপরীত, অর্থাৎ একটা ধারণা সৃষ্টি হলে এর বিপরীত একটা ধারণা সৃষ্টি হচ্ছে, এই দুটোর পাশাপাশি যদি চলতে থাকে তাহলে এমন এক সময় আসবে যখন উভয়ের মধ্যে একটা সংঘর্ষ হওয়ার সম্ভাবনা আছে বা অনিবার্য হয়ে পড়বে সেটা। এবং এই সংঘর্ষে কি হবে, দুইটাই ধ্বংস হয়ে যাবে, দুইটাই মানে ধারণা এবং বিপরীত ধারণা, থিসিস অ্যান্টিথিসিস দুইটাই ধ্বংস হয়ে যাবে এবং তার জায়গায় আরেকটি নতুন ধারণা, সমন্বিত একটা ধারণা তৈরি হবে, আর সেটাকে আমরা সিনথেসিস বলছি। সংশ্লেষণের জন্ম হবে। যেমন একটা উদাহরণ এখানে আমরা দিয়েছি, যেটা হচ্ছে স্বরতন্ত্রকে যদি আমরা ধারণা বলি, একটা ধারণা বলি বা ধারণা যেটাই বলি ধরে নেওয়া হয়, তখনই তার বিপরীতে আরেকটা ধারণা হচ্ছে প্রতিবাদ, হচ্ছে গণতন্ত্র। তাহলে স্বরতন্ত্রের বিপরীত হচ্ছে গণতন্ত্র। তাহলে এই উভয়ের সংঘাত, উভয় ধারণার উভয় ধারণার মধ্যে যে সংঘাত, সেই সংঘাতের ফলে জন্ম লাভ করবে একটা সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে স্বরতন্ত্র এবং গণতন্ত্র উভয়ের মৌলিক উপাদানগুলির সংমিশ্রণ ঘটে। এই হচ্ছে উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করলাম যে হেগেল যে দ্বন্দ্ববাদের কথা বলছেন, যে একটা ধারণা তৈরি হলে এর বিপরীতে আরেকটা ধারণা তৈরি হবে এবং দুইটা ধারণা পারস্পরিক মানে দ্বন্দ্বের মধ্যে চলমান, এবং এক দ্বন্দ্বের একটা পর্যায়ে এসে দুইটাই ধ্বংস হয়ে যাবে এবং নতুন একটি ধারণা বা অ্যান্টিথিসিস বা কি বলে যে সিনথেসিস বা নতুন একটি ধারণা তৈরি হবে। এই উদাহরণের মাধ্যমে আমরা বললাম স্বরতন্ত্র, গণতন্ত্র আর এই সংঘাতের ক্ষেত্রে সাংবিধানিক রাজতন্ত্র আসবে এবং এই সাংবিধানিক রাজতন্ত্রের মধ্যে দুটি ধারণা, অর্থাৎ দুটি সমাজ রাজনৈতিক ব্যবস্থার কি আসবে, স্বরতন্ত্র গণতন্ত্রের কি আসবে, কিছু মৌলিক উপাদান এখানে সংমিশ্রণ হবে। তারপরে হচ্ছে হেগেলের মতে সংশ্লেষণের মধ্যে ধারণা বিপরীত ধারণা দুর্বল উপাদানগুলি সমন্বিত আকারে সংশ্লেষণের মধ্যে স্থান লাভ করে। মানে যেই নতুন ধারণাটা সৃষ্টি হবে সেটার মধ্যে কিন্তু ওই পূর্বের যে দুইটা ধারণা ছিল, বিপরীত ধর্মী দুইটা ধারণা, এই ধারণার সমন্বিত রূপ কিন্তু এখানে থাকবে। সুতরাং হেগেলীয় দ্বন্দ্ববাদ অনুসারে বিশেষত্বর বা পরমভাবের যথার্থ স্বরূপ নিরূপণের ক্ষেত্রে প্রত্যেকটি সংশ্লেষণ তৎপূর্ববর্তী যে কোনো ধারণা বা বিপরীত ধারণার চেয়ে উন্নত করতে হবে। এই লাইনগুলির কথা অর্থ হচ্ছে যে নতুন যে ধারণাটা তৈরি হলো, সেই নতুন ধারণার মধ্যে পুরাতন দুইটি ধারণার চেয়ে উন্নত করতে হবে। নতুন ধারণাটা পুরাতন দুটি ধারণার চেয়ে তার চরিত্রটা নতুন উন্নত হবে। কিন্তু কালক্রমে এই যে নতুন একটা ধারণা তৈরি হলো, এই যে সংশ্লেষণটা তৈরি হলো, আবার একটি ধারণা পরিণত হয়। কালক্রমে কিছুদিন পর, কিছু বছর পর এই ধারণাটা আরেকটা বিপরীত ধারণা গড়ে উঠবে, তার বিরুদ্ধে বিপরীত ধারণা গড়ে উঠবে, আবার তাদের মধ্যে সংঘর্ষ দেখা দিবে এবং নতুন করে সংশ্লেষণের সৃষ্টি হবে। এভাবে চক্রাকার গতিতে বিবর্তনের পথে পথ ধরে সংঘর্ষ সমন্বয়ের মাধ্যমে মানুষের জ্ঞান পরম ভাববাদে গিয়ে উপনীত হয়। এই কারণে হেগেলকে আমরা বলি, হেগেলের দ্বন্দ্ববাদকে দ্বান্দ্বিক ভাববাদ বলা হয়। তাহলে চক্রাকার গতিতে এই যে বিবর্তন, চক্রাকার গতিতে যে এই যে সংঘর্ষ চলছে এবং এই সংঘর্ষ সমন্বয়ের মাধ্যমে মানুষের জ্ঞান পরম ভাববাদে গিয়ে উপনীত হয়। তাহলে এটা শুধু এটা সব ক্ষেত্রে বিরাজমান, সমাজ, রাষ্ট্র, মানুষের চিন্তাধারা সব ক্ষেত্রে বিদ্যমান। হেগেলের দ্বন্দ্ববাদ নিছক দ্বন্দ্ব বা সংঘর্ষের মধ্যে সীমাবদ্ধ নয়। এখানে আমরা দেখছি যে এর মধ্যে পরিবর্তন ও গতিরও একটা সম্পর্ক রয়েছে। এর মূল লক্ষ্য হচ্ছে দান্দিকতার মাধ্যমে বিশ্বসত্তার যথার্থ স্বরূপ নিরূপণ করা। তাহলে এখানে দ্বন্দ্বর মধ্যে, সংঘর্ষের মধ্যে কি আছে, পরিবর্তন ও গতির একটা সম্পর্ক আছে এবং দান্দিকতার লক্ষ্য হচ্ছে বিশ্বসত্তার যথার্থ স্বরূপ। এই বিশ্বসত্তাটা কিভাবে চলছে, কে সৃষ্টি করেছে, এর একটা যথার্থ স্বরূপ
নিরূপণ করার উদ্দেশ্য হচ্ছে দাম্ভিকতা বা দ্বন্দ্ববাদের উদ্দেশ্য। কিন্তু পরিবর্তন ও গতি ছাড়া এই লক্ষ্য উপনীত মোটে সম্ভব নয়। বস্তুত দ্বন্দ্ব, পরিবর্তন, গতি এগুলি পরস্পরের ইঙ্গিত সূচক। যেখানে দ্বন্দ্ব আছে সেখানে পরিবর্তন ও গতিও আছে। প্রাচীন গ্রিসের একাধিক বস্তুবাদী দার্শনিক জগৎ সম্পর্কে তাদের ব্যাখ্যায় এই দ্বন্দ্ব, পরিবর্তন ও গতির কথা স্বীকার করেছে। তার মানে প্রাচীন গ্রিসে সক্রেটিস তো ছিলেনই দ্বন্দ্ববাদের বা বিতর্ক যুক্তি খণ্ডনের ধারা তো তিনি সৃষ্টি করেছেন। তাছাড়াও আরো কিছু দার্শনিক, বস্তুবাদী দার্শনিক ছিলেন যারা এইগুলিকে স্বীকার করেছেন, যে দ্বন্দ্ব, পরিবর্তন, গতি তারা স্বীকার করেছেন। বৈজ্ঞানিক সমাজতত্ত্বের জনক কার্ল মার্কসের কথা আমরা জানি। তিনি দান্দিক বস্তুবাদ একটা ব্যাখ্যা দিয়েছেন, একটা তথ্য দিয়েছেন, যে তথ্যটার ধারণা বা প্রেরণা তিনি পেয়েছেন হেগেলের দ্বন্দ্ববাদ থেকে। যদিও তিনি হেগেলের দ্বন্দ্ববাদ থেকে সম্পূর্ণ আলাদা একটা সিদ্ধান্ত উপনীত হয়েছেন, তারপরেও তার যে প্রেরণার সূচনা বা দ্বন্দ্ববাদ সম্পর্কে তার যে আইডিয়া, সেটা তিনি প্রথমে হেগেল থেকে পেয়েছেন বা হেগেলের মাধ্যমে তিনি অনুপ্রাণিত হয়েছেন। হেগেল তার দ্বন্দ্ব চিন্তার আলোকে ইতিহাসের ব্যাখ্যা তুলে ধরেছেন। কি তুলে ধরেছেন আমরা দেখি। ইতিহাস একদিকে যেমন শক্তির অগ্রগতির তথ্য সংরক্ষণ করে, অপরদিকে ইতিহাসে শক্তির রূপান্তর প্রক্রিয়ার ব্যাখ্যা পাওয়া যায়। প্রকৃতপক্ষে ইতিহাসের গতি দ্বারা বিচার করা যায় দান্দিক প্রক্রিয়ার আলোকে। তাহলে ইতিহাসের ব্যাখ্যাটা তিনি বলেছেন দ্বন্দ্ব চিন্তার মাধ্যমে ইতিহাসে কি কি ঘটনা ঘটছে এবং সেই যে ইতিহাসের ঘটনাগুলি বা ইতিহাসের শক্তির রূপান্তরগুলি ব্যাখ্যা পাওয়া যায় এই দান্দিক ভাববাদের মাধ্যমে। ওনারটা দান্দিক ভাববাদ আর কার্ল মার্কসের দান্দিক বস্তুবাদ। হেগেল শুধু যে তার মূল দর্শন আলোচনায় দান্দিক পদ্ধতি প্রয়োগ করেছেন তাই নয়, সমাজ, রাষ্ট্র, অন্যান্য প্রতিষ্ঠানের বিশ্লেষণও তিনি এই পদ্ধতি প্রয়োগ করেছেন। হেগেল শুধু যে মূল দর্শন আলোচনায় দার্শনিক পদ্ধতি, দান্দিক পদ্ধতি প্রয়োগ করেছেন তাই নয়, সমাজ, রাষ্ট্রের প্রতিষ্ঠান, এটা আমরা বলেছি যে সকল ক্ষেত্রে এই দ্বন্দ্ব বিরাজমান আছে। সমাজ, রাষ্ট্র, সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই দ্বন্দ্বটা বিরাজমান রয়েছে। তাহলে হেগেলের দ্বন্দ্ববাদের কিছু সমালোচনা রয়েছে, যেমন ধারণা, বিপরীত ধারণা ও সংশ্লেষণকে সবসময় বিচ্ছিন্ন চিহ্নিত করা সম্ভব নয়। অর্থাৎ তিনি যে একটা ধারণা বিপরীত আরেকটা ধারণা সৃষ্টি হবে এবং সেই দুইটা ধারণার সংঘর্ষের ভিত্তিতে একটা নতুন ধারণা সৃষ্টি হবে, এটা সবসময় এক্স্যাক্টলি এটাকে চিহ্নিত করা যায় না যে কোন ধারণার বিরুদ্ধে কোন ধারণা তৈরি হলো। আসলে একেবারেই অ্যাবসলিউটলি এটা বলা যায় না। দ্বিতীয়ত, বিবর্তনের মাধ্যমে হেগেল যে দান্দিক ক্রমোন্নতির কথা বলেছে, দ্বিতীয়ত বিবর্তনের মাধ্যমে হেগেল যে দান্দিক ক্রমোন্নতির কথা বলেছেন তা অযৌক্তিক। অর্থাৎ বিবর্তনের মাধ্যমেই যে দান্দিক বিষয়গুলি, দান্দিক দ্বন্দ্ব বিদ্যমান, সংঘর্ষ বিদ্যমান, বা বিবর্তনের মাধ্যমে যে নতুন সত্তা তৈরি হবে, নতুন ধারণা তৈরি হবে, বিষয়টা যৌক্তিক নয়। অনেকের মধ্যে সামাজিক ও প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে এই পদ্ধতির সফল প্রয়োগ সম্ভব নয়। অর্থাৎ ওনার যে ধারণাটা, দ্বন্দ্ববাদের ধারণাটা, এটা সামাজিক বা প্রাকৃতিক বিজ্ঞানের ক্ষেত্রে সফল প্রয়োগ করা সম্ভব নয়। এটা অন্যান্য দার্শনিকদের মতামত। তাহলে আমরা দেখছি যে সমালোচনা, দ্বন্দ্ববাদের সমালোচনা রয়েছে। মূলত দ্বন্দ্ববাদের তিনি যে দান্দিক ভাববাদের কথা বলেছেন, আদর্শিক ভাববাদের কথা বলেছেন, সেখানে মন থেকে যে সমস্ত ধারণা তৈরি হয় সেটা একেবারে সম্পূর্ণ সমর্থনযোগ্য নয়। মনের উপর বস্তুর প্রভাব রয়েছে বা অন্যান্য সামাজিক, রাজনৈতিক ঘটনাবলীরও প্রভাব রয়েছে। বিভিন্ন পর্যালোচনার প্রেক্ষিতে বলা যায় যে হেগেলের দান্দিক ভাববাদের মধ্যেও কিছু বৈসাদৃশ্য রয়েছে এবং কিছু সমালোচনা রয়েছে, যেটা আমরা এখানে তুলে ধরার চেষ্টা করলাম খুব সংক্ষিপ্ত আকারে, কারণ আমাদের দুজন দার্শনিকের আলোচনা আছে এখানে। আর হেগেলের রাষ্ট্রতত্ত্ব নিয়ে আরেকটা তথ্য, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা প্রথম তথ্য শেষ করলাম, দ্বিতীয় তথ্যে আসলাম, হেগেলের রাষ্ট্রতত্ত্ব বা রাষ্ট্রের আদর্শবাদী বা ভাববাদী তথ্য। রাষ্ট্রের প্রকৃতি বিষয়ক মতবাদগুলোর মধ্যে আমরা যে দেখি আদর্শবাদ, ভাববাদ গুরুত্বপূর্ণ দার্শনিক তথ্য। ভাববাদী দার্শনিকগণ রাষ্ট্র সম্পর্কে যে ব্যাখ্যা প্রদান করেছেন তাকেই রাষ্ট্রের ভাববাদী তত্ত্ব বলা হয়। প্রাচীন গ্রিক পণ্ডিত প্লেটো এর রচনায় মতবাদের প্রকাশ দেখা যায়। পরবর্তীকালে বিভিন্ন রাষ্ট্রচিন্তাবিদ ধ্যান ধারণা, ভাববাদের বা আদর্শবাদের পুনর্বিন্যাস ঘটেছে। এই তথ্য দার্শনিক তথ্য, চরম তথ্য, অধিবৃত্তমূলক তথ্য নামেও পরিচিত।
অনেকেই ফ্রেডারিক হেগেলকে আদর্শবাদের জনক বলে আখ্যায়িত করেছেন। হেগেলের হাতেই আদর্শবাদ পরিপূর্ণতা লাভ করেছে। তাহলে এখন আমরা দেখছি যে রাষ্ট্র সম্পর্কে যে মতবাদ বা রাষ্ট্রের প্রকৃতি বিষয়ক যে মতবাদগুলি, সেগুলির মধ্যে আদর্শবাদ বা ভাববাদ একটা গুরুত্বপূর্ণ দার্শনিক তত্ত্ব। এবং রাষ্ট্রকে ঐশী প্রতিষ্ঠান, রাষ্ট্র ঐশী আইন অনুযায়ী চলবে, এই যে বিষয়গুলি, এগুলি ভাববাদের কথা, আদর্শবাদের কথা। এবং হেগেল এটাতে বিশ্বাস করতেন এবং সেগুলি তিনি তার রাষ্ট্র দর্শনে উল্লেখ করেছেন। আমরা সেটা আলোচনা করবো। বস্তুত জার্মান দার্শনিক হেগেল রাষ্ট্রের ভাববাদী রূপে শ্রেষ্ঠ প্রবক্তা, এবং এই যে একটা লাইন এখানে লেখা আছে, হেগেলের হাতে আদর্শবাদ পরিপূর্ণতা লাভ করে। আমরা বিস্তারিত আলোচনা করি। হেগেল তার দি ফিলোসফি অফ হিস্ট্রি গ্রন্থে রাষ্ট্রের সংজ্ঞা দিতে গিয়ে যেসব উক্তি করেছেন, অর্থাৎ রাষ্ট্রকে তিনি কিভাবে দেখেছেন। যেমন তিনি বলছেন, রাষ্ট্রীয় মানব জীবনের চরম ও পরম লক্ষ্য। রাষ্ট্র ছাড়া মানুষের মানে অবস্থানের কোনো সুযোগ নাই, রাষ্ট্রের বাইরে অবস্থান করার কোনো সুযোগ নেই। রাষ্ট্র স্বাধীনতার মূর্ত প্রতীক। রাষ্ট্র এমন একটি অর্জিত নৈতিক জীবন, বাস্তবে যার অস্তিত্ব বিদ্যমান। রাষ্ট্র যুক্তি বা প্রজ্ঞার পরিপূর্ণ বাস্তবায়ন, এবং একমাত্র রাষ্ট্রের সদস্য হিসেবে ব্যক্তি তার নৈতিক মূল্য লাভ করেন। কিন্তু হেগেল এসব উক্তি করে ক্ষান্ত হননি। তিনি রাষ্ট্রকে দেবতা রাষ্ট্রকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বলেছেন, রাষ্ট্র পৃথিবী পৃষ্ঠে দৈব সত্তার প্রতীক। অর্থাৎ রাষ্ট্রকে তিনি ঈশ্বরের আসনে বসিয়েছেন, দেবতার আসনে বসিয়েছেন, এবং রাষ্ট্রকে তিনি সর্বসর্বা মনে করেছেন। রাষ্ট্রের মধ্যে ব্যক্তির পূর্ণতা মনে করেছেন। রাষ্ট্রকে তিনি ব্যক্তির মধ্যে স্থান দিয়েছেন। এই ধূলিকণায় ঈশ্বরের পদযাত্রা এই রাষ্ট্রের মাধ্যমে, এই ধরনের মনোভাব তিনি ব্যক্ত করেছেন, যেটা অনেক ক্ষেত্রে অনেকের সমালোচনা প্রাপ্ত হয়েছেন। তিনি, আমরা পরে আসি সমালোচনা। হেগেলের রাষ্ট্রত্বের ব্যাখ্যা এখানে আমরা দেখি যে হেগেল রাষ্ট্রকে দেখেছেন একটি ঐশী শক্তি রূপে। রাষ্ট্রটাই একটা ঐশী শক্তি। রাষ্ট্রটা বিধাতা চালান বা দেবতা চালান বা ঈশ্বর চালান, ঈশ্বরের ইচ্ছা মতো রাষ্ট্র পরিচালিত হয়। অর্থাৎ রাষ্ট্র হলো একটা ঐশ্বরিক ধারণা, ডিভাইন স্টেট। ঈশ্বরের পূর্ণতা রূপে রাষ্ট্রে এসে প্রতিফলিত হয়েছে। মানে ঈশ্বরই রাষ্ট্রে এসে রাষ্ট্রকে পরিচালনা করছেন। রাষ্ট্র হলো ঐশ্বরিক শক্তির বহিঃপ্রকাশ মাত্র। এখন এই যে তিনি বলছেন, দি ডিভাইন আইডিয়া এক্সিস্টস অন আর্থ, অথবা দি মার্চ অফ গড অন আর্থ। এই যে রাষ্ট্রের মধ্যে ঈশ্বরের পদযাত্রা, এই যে কথাগুলি তিনি বলছেন, বা রাষ্ট্র হচ্ছে একটা ঐশ্বরিক ধারণা, রাষ্ট্র হলো ঐশ্বরিক শক্তির বহিঃপ্রকাশ মাত্র, এই যে কথাগুলি তিনি বলছেন, এখানে তার মানে কি, রাষ্ট্রকে তিনি বলছেন যে এটা মানুষের সৃষ্টি নয়, এটা একটা ঐশ্বরিক প্রতিষ্ঠান, ঐশ্বরিক ধারণা, এবং রাষ্ট্র ঈশ্বর দ্বারা পরিচালিত। ঈশ্বরের একটা রূপ হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র একটি নৈতিক ধারণা। তার মতে, হেগেলের মতো রাষ্ট্র এমন একটি অর্জিত নৈতিক জীবন, বাস্তবে যার অস্তিত্ব বিদ্যমান, সর্বপ্রকার আধ্যাত্মিক বাস্তবতা সহ মানুষের জীবনে যা কিছু মূল্য বিদ্যমান তা সে লাভ করে রাষ্ট্রের মাধ্যমে। রাষ্ট্রের সদস্য হিসেবে ব্যক্তি তার নৈতিক মূল্য লাভ করে। রাষ্ট্র নিজেই সকল নৈতিক বিধানের উৎস। রাষ্ট্রই নির্ধারণ করবে কোন বিষয়টি ভালো না মন্দ, সঠিক না ভুল। তার মানে রাষ্ট্রকে যথেষ্ট ক্ষমতা তিনি দিয়েছেন, এবং রাষ্ট্র নির্ধারণ করবে কোনটি মন্দ কোনটি ভালো। ব্যক্তি বললেই হবে না, বা ব্যক্তির উপরে সে আস্থা বিশ্বাস বা ব্যক্তি ভুল করতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে তিনি বলছেন যে রাষ্ট্রকে নৈতিক ধারণা, ব্যক্তি তার নৈতিক মূল্য লাভ করবে রাষ্ট্র থেকে শিখবে, রাষ্ট্রই তাকে ভালো মন্দ শিক্ষা দিবে। রাষ্ট্রের স্বতন্ত্র সত্তা, রাষ্ট্র নিজে একটি স্বতন্ত্র সত্তা এবং তার নিজস্ব ইচ্ছা দ্বারা পরিচালিত। রাষ্ট্রীয় ব্যক্তিকে প্রকৃতি মর্যাদা দান করে থাকে। রাষ্ট্রের বাইরে ব্যক্তি মূল্যহীন, স্বাতন্ত্রহীন। রাষ্ট্র সত্তায় অধিকতর বাস্তব। রাষ্ট্রই সর্বেসর্বা এবং রাষ্ট্রের ইচ্ছে সর্বশ্রেষ্ঠ ইচ্ছা। রাষ্ট্র প্রয়োজন বোধে ব্যক্তির অধিকারও বাতিল করে দিতে পারে। এইখানেই এই কথাগুলির মধ্যেই আসলে ব্যক্তিকে রাষ্ট্রের যুবকাষ্টে যে বলি দেওয়ার বিষয়টা সমালোচনা হয়, এটা এখানে এই কথাগুলো থেকে বোঝা যাচ্ছে। তারপরে হচ্ছে রাষ্ট্র সমষ্টিগত ইচ্ছার প্রতীক। হেগেলের মধ্যে রাষ্ট্র হলো সমষ্টিগত ইচ্ছার প্রতীক। সমষ্টিগত ইচ্ছা বা সাধারণ ইচ্ছা হলো প্রত্যেকের প্রকৃত ইচ্ছা সর্বোৎকৃষ্ট সমন্বয়। সমষ্টিগত ইচ্ছার মধ্যেই সার্বজনীন কল্যাণ নিহিত আছে। অর্থাৎ সার্বজনীন কল্যাণ নিহিত কোথায়? সমষ্টিগত ইচ্ছা কোথায়? সকলের সম্মিলিত সমষ্টিগত ইচ্ছার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হচ্ছে। রাষ্ট্রের আদেশ ও আইনও হলো সমষ্টিগত ইচ্ছার প্রতীক।
সুতরাং রাষ্ট্রের যাবতীয় কাজকর্ম ন্যায় বিতর্কের ঊর্ধ্বে, রাষ্ট্রের কাজকর্মের বিরুদ্ধে বিতর্কের ঊর্ধ্বে রাষ্ট্র যা করছে জনগণের কল্যাণের জন্য করছে এবং জনগণের ইচ্ছার প্রতিফলনই রাষ্ট্র পরিচালিত হচ্ছে। অর্থাৎ জনগণের ইচ্ছা বলতে জনগণের এই যে সমস্ত কিছু ইচ্ছার প্রতীক রাষ্ট্র। তাহলে এখানে রাষ্ট্র যা করবে সেটা সমালোচনা করা যাবে না। ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে উঠে রাষ্ট্র কাজ করবে এবং সেই বিশ্বাস জনগণকে রাখতে হবে, জনগণের কল্যাণের জন্য রাষ্ট্র কাজ করে। রাষ্ট্র যৌক্তিক প্রাকৃতিক অধিকার পরিত্যাজ্য। হেগেল বিশ্বাস করেন যে মানুষ মাত্রই একটা সামাজিক জীব এবং পরিবার মানুষের আদি সংগঠন, পরিবার রাষ্ট্রের আদি রূপ, পরিবার ও পৌর সমাজ থেকে দ্বন্দ্বিক প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্র তৈরি হয়েছে। তিনি প্রাকৃতিক অধিকারের বিষয়ে প্রত্যাখ্যান করে বলেন অধিকার কখনো একতরফা হতে পারে না। প্রাকৃতিক যে অধিকার ছিল, প্রাকৃতিক যে প্রকৃতির রাজ্য ছিল সেটিকে তিনি বিশ্বাস করেননি। কর্তব্যের সাথে অধিকার জড়িত বা অধিকার থেকেই রাষ্ট্রের তৈরি, অধিকার থেকেই মানুষের দায়িত্ববোধের সৃষ্টি। অধিকার আছে বলে কর্তব্যগুলি স্থির করে দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র অভ্রান্ত, হেগেলের মতো রাষ্ট্র যা কিছু করে তাকে নির্ভুল বলতে হবে, অভ্রান্ত বলে মেনে নিতে হবে। রাষ্ট্রের কর্মকাণ্ডকে ক্ষতিগ্রস্ত হলেও প্রতিবাদ করা যাবে না। রাষ্ট্র সর্বশক্তিমান, রাষ্ট্র একটি অতি মানবিক রাষ্ট্রকে আসলে তিনি যত উচ্চতায় নিয়ে যেতে পারেন সে তত উচ্চতায় নিয়ে গেছেন, রাষ্ট্রকে ঈশ্বর তুলনা করেছেন। রাষ্ট্র সর্বশক্তিমান, রাষ্ট্রেই সবকিছু, রাষ্ট্রের শক্তির একমাত্র আধার। এই হলো রাষ্ট্র সম্মুখে হেগেলের ধারণা। রাষ্ট্র শাসন করবে শক্তিশালী শাসক শ্রেণী, রাষ্ট্রকে শাসন করবে কে? শক্তিশালী শাসক শ্রেণী। তাহলে শক্তিশালী শাসক শ্রেণী রাষ্ট্রকে যদি শাসন করে সেখানে কেন করবেন? কারণ রাষ্ট্রকে সুশৃঙ্খল ভাবে সর্বতভাবে শাসন করা হচ্ছে দরকার এবং শাসক শ্রেণী কখনো সামাজিক স্বার্থের অনুকূলে কাজ করবে, ব্যক্তিক বা সামাজিক স্বার্থ অনুকূলে কাজ করবে না, সবসময় নিরপেক্ষভাবে কাজ করবে। রাষ্ট্র কোনো গোষ্ঠীর ব্যক্তির সাথে কাজ করবে না, নিরপেক্ষ কাজ করবে। রাষ্ট্র ব্যক্তি সম্পত্তির কোনো নিরাপত্তা দিবে। এই যে কথাগুলি তিনি বলছেন তার মানে হচ্ছে সম্পত্তি মানব সত্তার অংশ, মানুষের সম্পত্তি অধিগ্রহণ করার অধিকার কারণেই এই দিকে শাসক চিরন্তন। রাষ্ট্র জন লকের সম্পত্তি আলোকে তিনি ব্যাখ্যা করেছেন এবং সেখানে রাষ্ট্র ব্যক্তির প্রতি কোনো নিরাপত্তা দিবে বলে তিনি বলেছেন। সত্যি রাষ্ট্রের জন্য যুদ্ধের প্রয়োজন, যুদ্ধকে তিনি সমর্থন করেছেন। হেগেল প্রয়োজনে বলেছেন যুদ্ধ করার জন্য, অর্থাৎ যুদ্ধকে তিনি মহৎ কর্ম হিসেবে ঘোষণা করেছেন। হ্যাঁ, যুদ্ধ যদি সফলতা পাওয়া যায় তাহলে রাষ্ট্র শক্তিশালী হবে, গৃহযুদ্ধ হবে না, গৃহযুদ্ধ বন্ধ হয়ে যাবে, যার ফলে রাষ্ট্রের হাত শক্তিশালী হবে, প্রবল রাষ্ট্রের অর্থ প্রবল শক্তি। তাহলে তিনি যুদ্ধকে সমর্থন করেছেন। এখানে একটা বিষয়। মোটামুটি আমরা হেগেলের যে রাষ্ট্রের যে কথাবার্তা, রাষ্ট্রের তথ্য, রাষ্ট্রের ভাববাদী তথ্য, রাষ্ট্রের প্রকৃতি, সেটা আমরা আলোচনা করলাম এবং আলোচনার প্রেক্ষিতে আমরা যেটা সিদ্ধান্তে আসছি যে রাষ্ট্রকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। রাষ্ট্র সর্বা রাষ্ট্রের বলিকাষ্টে ব্যক্তিকে তিনি বিসর্জন দিয়েছেন। রাষ্ট্রের রাষ্ট্র ঈশ্বরের প্রতিনিধি, রাষ্ট্র ঈশ্বর পরিচালনা করে, রাষ্ট্র সবকিছু ন্যায় অন্যায় বিরোধ বিতর্কের ঊর্ধ্বে এবং রাষ্ট্রের কোনো বিরুদ্ধে করা যাবে না, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা যাবে না। রাষ্ট্রের মাধ্যমে ঈশ্বর ব্যক্তির কল্যাণ নিহিত, ব্যক্তি সমষ্টিগত কল্যাণ নিহিত এবং রাষ্ট্রের ব্যক্তির স্বাধীনতা সম্পত্তি নিরাপত্তা দিবে। তাহলে রাষ্ট্রের উপরে ব্যক্তিকে নির্ভর করতে হবে সর্বক্ষেত্রে। হেগেলের রাষ্ট্রতত্ত্বের সমালোচনা সর্বাত্মক দেন ধারণা সহজে আমরা বুঝতে পারতেছি সর্বাত্মকবাদী রাষ্ট্র তৈরি হবে। তাহলে গণতন্ত্র বিরোধী, গণতন্ত্রের যে অধিকার, ব্যক্তির অধিকার, মতামত প্রকাশের অধিকার, সেই অধিকার তো হেগেলের রাষ্ট্রে নেই। ব্যক্তিকে রাষ্ট্রের বেদিমূল্যে বিসর্জন দেওয়া হয়েছে, এটা আমরা বুঝতে পারছি। শাসকগণ সর্বাত্মক ক্ষমতার অধিকারী, শাসকগণই সমস্ত ক্ষমতা চর্চা করবেন, সার্বভৌম ক্ষমতা যেটা রাষ্ট্রের সেটা করবেন এবং শাসকগণ তো ঈশ্বরের প্রতিনিধি। যুদ্ধকে সমর্থন তিনি দিয়েছেন, এটা মারাত্মকভাবে সমালোচিত হয়েছে। ধর্মান্ধতার উপস্থিতির কথা বলেছেন তিনি, অর্থাৎ এর অর্থ হলো তিনি অন্ধবিশ্বাসের কথা বলেছেন, রাষ্ট্র যে ঈশ্বরের প্রতিনিধি। এইটা আধুনিক যুগে এই কথাটা বিশ্বাসযোগ্য অনেক নয়। বৈজ্ঞানিক যুক্তি বা যুক্তি ভিত্তিতে এটা বলা যায় না যে রাষ্ট্র ঈশ্বরের প্রতিনিধি বা ঈশ্বর রাষ্ট্র পরিচালনা করেন। এই ধরনের ধর্মান্ধতা তিনি দেখিয়েছেন, সেজন্য এই সমালোচনা রাষ্ট্র দর্শনে রয়েছে। আমরা সংক্ষেপে হেগেলের দুটি তথ্য আলোচনা করলাম, একটি হচ্ছে দ্বন্দ্ববাদ, আরটি হচ্ছে হেগেলের রাষ্ট্র তথ্য। এখন আমরা চলে যাব আমাদের আরেকজন দার্শনিক, যিনি হচ্ছেন টমাস হিল গ্রিন। টি.এইচ. গ্রিন, তিনি ইংল্যান্ডের একজন দার্শনিক এবং একজন মানব হিতৈষী একজন ব্যক্তি। তিনি অধ্যাপনা করেছেন, তিনি কিছু সমাজ কল্যাণমূলক কাজের সাথে জড়িত ছিলেন এবং তিনি একজন রাষ্ট্র দার্শনিক। তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে শক্তি নয় ইচ্ছে রাষ্ট্রের ভিত্তি।
এটা হচ্ছে তার একটা একটা উল্লেখযোগ্য এবং বিখ্যাত একটা উক্তি। আমরা তার সম্পর্কে আলোচনা করব। টি.এস. গ্রিন সম্পর্কে আলোচনা করি আমরা। টমাস হিল গ্রিন একজন বিখ্যাত দার্শনিক, সমাজতাত্ত্বিক, সংস্কারক। 1836 সালে তিনি ইংল্যান্ডের ইয়র্কশায়ারের এক মধ্যবিত্ত খ্রিস্টীয় যাজক পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন যাজক, তার মানে তার পিতা যাজক ছিলেন, গির্জার প্রধান ছিলেন। তিনি অক্সফোর্ডের বেলিয়াল কলেজে শিক্ষালাভ করেন। শিক্ষাজীবন শেষে তিনি বেলিয়াল কলেজের ফেলো এবং টিউটর নির্বাচিত হন এবং আমৃত্যু এই কলেজে নৈতিক দর্শন বিভাগে অধ্যাপনা করেন। তাহলে সারা জীবন তিনি অধ্যাপনাই করেছেন এবং সারা জীবন অক্সফোর্ডে কাটিয়েছেন। তাকে অক্সফোর্ড ভাববাদীদের নেতা বলা হয়। আমরা সেটা দেখবো। গ্রিন কেবল অধ্যাপক ছিলেন না, তিনি দর্শনের জটিল বিষয়ের পাশাপাশি বাস্তব রাজনীতিতে উৎসাহী ছিলেন। তিনি কিছু সমাজ কল্যাণমূলক কাজ করেছেন, কিছু দায়িত্ব তার ছিল অক্সফোর্ড বেলিয়াল কলেজের বা স্থানীয় প্রতিনিধি হিসেবে তিনি কাজ করেছেন। দর্শন চিন্তা বাস্তব রাজনীতি মিলে তার রাষ্ট্রচিন্তাকে সমৃদ্ধ করে তুলেছে। দর্শন একদিকে দর্শন চিন্তা, আরেকদিকে বাস্তব রাজনীতি। অর্থাৎ তিনি কিন্তু সাধারণ মানুষের সাথে মিশেছেন, সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা জেনেছেন এবং সেই ভিত্তিতে তিনি তার রাষ্ট্র দর্শনকে প্রতিফলিত করেছেন। গ্রিনের রাষ্ট্রচিন্তার মধ্যে ভাববাদ, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বা গণতন্ত্রের অপূর্ব মিলন দেখতে পাওয়া যায়। তার মানে হচ্ছে গ্রিন তার রাষ্ট্রচিন্তার মধ্যে এই তিনটা বৈশিষ্ট্য রয়েছে। একটা হচ্ছে ভাববাদ, একটা হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ, আর হচ্ছে গণতন্ত্র। এই তিনটার অপূর্ব মিলন তিনি দেখিয়েছেন এবং সেভাবে তিনি তার রাষ্ট্র দর্শনকে সাজিয়েছেন। জার্মানির কার্ট হেগেলের ভাববাদী দর্শনের এবং ইংল্যান্ডের ব্যান্থাম ও জন স্টুয়ার্ট মিলের উদারনীতিবাদকে সংশোধন করে যে নতুন দর্শনের আবির্ভাব ঘটেছিল তাকে উদারনীতিবাদের সংশোধন বলা হয়। অর্থাৎ জার্মানিতে কার্ট এবং হেগেল যে ভাববাদী দর্শনের আলোচনা করেছেন, সে যে মতবাদ দিয়েছেন, এবং ইংল্যান্ডে আমরা ব্যান্থাম, জন স্টুয়ার্ট মিল এগুলি আলোচনা করে এসেছি আগের ক্লাসগুলিতে। সেখানে তারা যে উদারনীতিবাদ সম্পর্কে আলোচনা করেছেন, এর কিছু সংশোধন কিন্তু করা হয়েছে পরবর্তীতে। এটাকে বলা হয় উদারনীতিবাদের সংশোধন। এবং যে সমস্ত দার্শনিক এই সংশোধনের কাছে ব্রতী হয়েছিলেন তাদেরকে এক কথা অক্সফোর্ড ভাববাদী বলা হয়। অক্সফোর্ড কেন্দ্রিক কিছু দার্শনিক, ভাববাদী দার্শনিক এই উদারতাবাদের সম্পর্কে যে সংশোধন এনেছিলেন সেটাকে উদারনীতিবাদের সংশোধন বলা হয় এবং তাদেরকে অক্সফোর্ড ভাববাদী বলা হয়। এই গোষ্ঠীর নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন টমাস হিল গ্রিন, যার রাষ্ট্রদর্শন আমরা এখন আলোচনা করছি। গ্রিনের রাষ্ট্রচিন্তা প্রাচীন গ্রিসের প্লেটো অ্যারিস্টটলের বিষয়ে প্রভাবিত ছিল। তিনি ছোটবেলা থেকে প্রাচীন গ্রিসের প্লেটো অ্যারিস্টটলের রচনাগুলি পড়েছেন, তাদের সম্পর্কে জেনেছেন, তাদের রাষ্ট্রদর্শন সম্পর্কে তিনি সমগ্র অবহিত ছিলেন। গ্রিন গ্রিক দর্শনের ভাববাদের সঙ্গে সমকালীন পরিস্থিতির একটা সামঞ্জস্য বা সাযুজ্য বিধান করার চেষ্টা করেছেন। গ্রিনের রাষ্ট্রচিন্তায় জার্মান দার্শনিক কান্ট হেগেলের প্রভাব বিদ্যমান। যেহেতু তিনি ভাববাদী দার্শনিক হেগেলের যথেষ্ট তার চিন্তা রয়েছে। তাছাড়া প্রাচীন গ্রিসের কথা আমরা বলেছি, তাছাড়া সমকালীন ঘটনাগুলিও তার রাষ্ট্র প্রভাবিত করেছে। তাহলে মোটামুটি অনেক কিছু প্রভাব তার মধ্যে রয়েছে। একদিকে প্রাচীন গ্রিসের প্লেটোর প্রভাব, একদিকে জার্মান দার্শনিক কান্ট হেগেলের প্রভাব, আরেকদিকে সমকালীন ঘটনাগুলি। গ্রিন কেবল ভাববাদী একজন দার্শনিক ছিলেন না, তিনি সমাজ সংস্কারক ছিলেন, আমরা বলেছি। তারপরে তিনি একজন মানবতাবাদীও ছিলেন। অক্সফোর্ড নগর পরিষদের সদস্য ছিলেন তিনি। অক্সফোর্ড নগর পরিষদের সদস্য থাকাকালীন সময় তিনি সাধারণ মানুষের অভিযোগ শুনতেন। লন্ডনের তিনি অলিগলিতে ঘুরে বেড়াতেন। সে সময় তিনি উপলব্ধি করলেন যে শিল্প বিপ্লবের ফলে ব্রিটেনের যে বিপুল পরিমাণ সম্পদ সৃষ্টি হয়েছে তার ছিটেফোঁটাতে কিন্তু সাধারণ মানুষ পাচ্ছে না, অর্থাৎ তার ছিটেফোঁটা থেকে সাধারণ মানুষ বঞ্চিত। পুঁজিপতি শ্রেণী গড়ে উঠেছে, বুর্জুয়া সমাজ গড়ে উঠেছে, শিল্পপতি হয়েছে, শিল্প বিপ্লবের কারণে শিল্প কারখানা গড়ে উঠেছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো উন্নয়ন হয়নি। সমাজের নিচু তলার জনগণকে উপরে তোলার চিন্তা গ্রিনের মনকে আচ্ছন্ন করে দিল। তাই তিনি রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা ভাবলেন এবং মানুষের জন্য কাজ করেছেন তিনি। তার মধ্যে শিল্প বিপ্লবের কুফল দূর করতে হলে রাষ্ট্রের হস্তক্ষেপ অপরিহার্য। এই যে রাষ্ট্রের হস্তক্ষেপ, এটা কিন্তু কল্যাণকর অর্থে, এটা কিন্তু সর্বাত্মকবাদী অর্থে নয়। কিন্তু তাই বলে রাষ্ট্রকে সর্বনিয়ন্ত্রণবাদী হলে চলবে না। এই যে এখানে তিনি পরের লাইনে কথা বলছেন, রাষ্ট্রকে সর্বনিয়ন্ত্রণবাদী হলে চলবে না। রাষ্ট্রের কাজ হচ্ছে ওই যে জনগণকে সুবিধা দেওয়া, জনগণের অধিকার রক্ষা করা, সাধারণ মানুষের কল্যাণে কাজ করা। তাই বলা যায়
গ্রিনের চিন্তাধারা ভাববাদ ও বাস্তববাদের অপূর্ব সংমিশ্রণ করেছে। একদিকে ভাববাদ আর একদিকে বাস্তববাদ, দুইটাকে তিনি সংমিশ্রণ করে তার রাষ্ট্রচিন্তা তিনি স্থাপন করেছেন। এই মহান দার্শনিক মাত্র মাত্র 46 বছর বয়সে তিনি 1882 সালে মৃত্যুবরণ। বেশি দিন জীবিত ছিলেন না এবং অল্প বয়সে বলা যায় তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা গ্রিনের রাষ্ট্রচিন্তার মানে তার যে রাষ্ট্রচিন্তার বিষয়গুলি, অর্থাৎ কি 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 বিষয় তার রাষ্ট্রচিন্তার প্রভাব বিস্তার করেছে, তার আসলে কিরকম ছিল বা তিনি কিভাবে চিন্তা করেছেন, সেই বিষয়গুলি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এরপরে আমরা দেখি গ্রিনের রচনাবলী কি। গ্রিন অনেকগুলি রচনা তার রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্রলেগোমেনা অফ এথিক্স এবং দি লেকচার্স অন দ্য প্রিন্সিপালস অফ পলিটিক্যাল অব্লিগেশন। এর মধ্যে শেষেরটা অর্থাৎ দ্বিতীয় গ্রন্থটাই মূলত সর্বাধিক উল্লেখযোগ্য এবং গ্রিনের রাষ্ট্রচিন্তা প্রধানত এই গ্রন্থ থেকে উৎসাহিত। দি লেকচার্স অন দ্য প্রিন্সিপালস অফ পলিটিক্যাল অব্লিগেশন, এই গ্রন্থটি তার রাষ্ট্রচিন্তা সম্পর্কে আমরা এই গ্রন্থ থেকে পরিচয় পাই। টি.এইচ. গ্রিনের উল্লেখযোগ্য মতবাদগুলির মধ্যে এখানে দেখা যাচ্ছে কি কি আমরা দেখি, আমরা আলোচনা করি। স্বাধীনতা তত্ত্ব, রাষ্ট্রতত্ত্ব, অধিকার তত্ত্ব, উদারনীতিবাদের সংশোধন, শাস্তি তত্ত্ব, সম্পত্তি তত্ত্ব, এই বিষয়গুলি উল্লেখযোগ্য মতবাদ। আমরা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মতবাদ সেটা হচ্ছে গ্রিনের স্বাধীনতা। স্বাধীনতা সম্পর্কে তিনি যে মতবাদ দিয়েছেন সেটাই গুরুত্বপূর্ণ এবং সেটাই পরীক্ষায় সবসময় আসে। আমরা এটা নিয়ে একটু আলোচনা করি। গ্রিনের রাষ্ট্রচিন্তার অন্যতম বিষয় হচ্ছে তার স্বাধীনতা তত্ত্ব। তিনি তার গ্রন্থ দি লেকচার্স অন দ্য প্রিন্সিপালস অফ পলিটিক্যাল অব্লিগেশনের স্বাধীনতা সম্পর্কে তার কথা বলেছেন। আমরা স্বাধীনতার তার যে স্বাধীনতার ব্যাখ্যা সেটা আমরা আলোচনা করছি। তিনি যে বলতে চাচ্ছেন যে গ্রিন স্বাধীনতার যে সংজ্ঞা দিয়েছেন সেটা নিশ্চিত তাৎপর্যপূর্ণ। তিনি বলতেছেন এই পজিটিভ পাওয়ার অর ক্যাপাসিটি অফ ডুইং অর এনজয়িং সামথিং ওয়ার্থ ডুইং অর এনজয়িং and that too something that we do or enjoy in common with others। অর্থাৎ এটার অর্থ হচ্ছে স্বাধীনতার অর্থ কি? এর অর্থ হচ্ছে প্রত্যক্ষ ক্ষমতা। স্বাধীনতার অর্থ হচ্ছে প্রত্যক্ষ ক্ষমতা বা শক্তি, যার দ্বারা সমাজবদ্ধ মানুষ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে এমন কিছু করে বা ভোগ করে যা করার বা ভোগ করার উপযুক্ত। তাহলে যার বৈধতা আছে, ভোগ করার বৈধতা আছে, ভোগ করার উপযুক্ততা আছে, উপযোগিতা আছে, এবং সমাজবদ্ধ মানুষ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে যেটা করে থাকে সেটাই হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতা মানে যা খুশি তা করা নয়, এবং স্বাধীনতার এখানে স্বাধীনতা অর্থ প্রত্যক্ষ ক্ষমতা, অর্থাৎ সেই ক্ষমতা ব্যক্তিকে দিতে হবে, থাকতে হবে, এবং সেই ক্ষমতার ভিত্তিতে তারা যে কাজগুলি করবে সেই কাজগুলি করার ভোগ করার অধিকার থাকবে এবং সেগুলি ভোগ করার মতো উপযুক্ত, অর্থাৎ সমাজে বা রাষ্ট্রে সেগুলি গ্রহণযোগ্য, সেগুলি কোনো ধরনের ক্ষতিকর বিষয় নয়। স্বাধীনতার উদ্ভব। গ্রিন তার প্রিন্সিপাল অফ পলিটিক্যাল অব্লিগেশন গ্রন্থে স্বাধীনতার কথা আলোচনা করেছেন। আমরা সংক্ষেপে দেখব। শাশ্বত আত্মসচেতনতার কথা বলেছেন। তার মধ্যে এই আত্মসচেতনতা যখন ব্যক্তির মধ্যে প্রতিস্থাপিত হবে তখন ব্যক্তি নিজ স্বার্থকে প্রাধান্য না দিয়ে সামাজিক কল্যাণকে অগ্রাধিকার দিতে শেখে। অর্থাৎ ব্যক্তির মধ্যে এমন একটা সচেতনতা জন্ম লাভ করবে এবং সেই সচেতন জন্ম লাভের মাধ্যমে ব্যক্তি কি করবে, তার ব্যক্তি স্বার্থে কাজ না করে সামাজিক স্বার্থে কাজ করবে। গ্রিনের বক্তব্য বিশ্লেষণ করে বার্কার বলেছেন যে এই শাশ্বত সচেতনতা থেকে উদ্ভব হয়েছে রাষ্ট্রের। ব্যক্তি নিজে সচেতন হয়ে উঠলে সবার আগে শাসন কর্তৃপক্ষের কাছে স্বাধীনতা দাবি করে। স্বাধীনতা থেকে আসা অধিকার, আর অধিকার সমাজের সৃষ্টি হলেই রাষ্ট্রের আবির্ভাব করতে দেরি হয় না। এভাবে অধিকার, স্বাধীনতা ও রাষ্ট্র পরস্পরের সঙ্গে শৃঙ্খলের মতো আবদ্ধ। অর্থাৎ এই বিষয়গুলি তিনি যে ব্যাখ্যা দিয়েছেন যে মানুষের ব্যক্তির সচেতনতা আসলে তখন সে শাসন কর্তৃপক্ষের কাছে স্বাধীনতা দাবি করবে। স্বাধীনতা থেকে অধিকার, স্বাধীনতা ভোগ করলে কিছু অধিকার তার অধিকার থাকবে, এবং অধিকার থাকলে অধিকার সমাজের সৃষ্টি হলে অধিকার কে দিবে? রাষ্ট্রই তো দিবে। তো সমাজ সৃষ্টি হলে রাষ্ট্র আবির্ভাব হবে, রাষ্ট্র অধিকার রক্ষা করবে, রাষ্ট্রের প্রতি কিছু কর্তব্য থাকবে। এভাবে এই সবকিছু সবগুলি একটার সাথে আরেকটা পারস্পরিক ভাবে সম্পৃক্ত। স্বাধীনতা নেতিবাচক নয়। গ্রিন যে কথা বলতে চাচ্ছেন স্বাধীনতা নেতিবাচক নয়। গ্রিন স্বাধীনতাকে নেতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে আসলে বিচার করেন নাই। স্বাধীনতা তার কাছে ইতিবাচক অর্থ সম্পন্ন। সৎ ইচ্ছা অর্জনে ব্যক্তির চরম লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের পথে ব্যক্তি যদি কোনো প্রকার বাধার সম্মুখীন হয় রাষ্ট্র সেগুলি দূর করে দিবে। গ্রিনের মধ্যে স্বাধীনতা কেবল বিধিনিষেধের অনুপস্থিতি নয়, মানুষের সৎ ইচ্ছা ও নৈতিকতার পূর্ণাঙ্গ বিকাশ যে পরিবেশে হয় সেটাই স্বাধীনতা।
অর্থাৎ স্বাধীনতা বলতে শুধু বিধিনিষেধের অনুপস্থিতির বিষয়টা এমন নয়। স্বাধীনতা হচ্ছে মানুষের যে যে সৎ ইচ্ছা আছে বা মানুষের যে নৈতিকতা, সেটার বিকাশের জন্য পরিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে দেওয়া, এটা হচ্ছে স্বাধীনতা। স্বাধীনতা রক্ষা রাষ্ট্রীয় হস্তক্ষেপ, তিনি এইটা বলেছেন যে মানুষের স্বাধীনতা রক্ষার জন্য যদি প্রয়োজন হয় রাষ্ট্র হস্তক্ষেপ করবে। মানুষের যা খুশি তা করার অধিকারকে স্বাধীনতা বলা যায় না। তাই মানুষ একজনের স্বাধীনতা যদি আরেকজনের স্বার্থে আঘাত আসে বা তার অসুবিধা হয়, তাহলে সেখানে রাষ্ট্র হস্তক্ষেপ করবে। এটা হচ্ছে স্বাধীনতা, এবং এই হস্তক্ষেপের ব্যক্তির স্বাধীনতা রক্ষা মূলত করবে রাষ্ট্র। স্বাধীনতার লক্ষ্য নির্দিষ্ট। স্বাধীনতার লক্ষ্য কি? গ্রিনের মধ্যে স্বাধীনতা কেবল ইতিবাচক নয়, এর একটা সুস্পষ্ট বা নির্দিষ্ট লক্ষ্য রয়েছে। অনির্দিষ্ট বস্তু বা আকাঙ্ক্ষার পেছনে ছোটাকে তিনি স্বাধীনতা বলেননি। তারপরে একটা নির্দিষ্ট লক্ষ্যের কারণেই স্বাধীনতা অর্থবহ হবে। গ্রিন নীতিবোধ বর্জিত ও নীতিবোধ সমন্বিত কাজের মধ্যে পার্থক্য করেছেন। তাহলে কোন কাজটা নীতিবোধ বর্জিত, কোন কাজটা নীতিবোধ সমন্বিত, সেটা তো ব্যক্তি নিজেই বুঝতে পারবে। এবং এই যে আত্মসচেতনতা আসলে ব্যক্তি কিন্তু ব্যক্তি স্বার্থের বিসর্জন দিয়ে বা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে সামাজিক কল্যাণ করবে। নীতিবোধ বর্জিত কাজ করার সুযোগ স্বাধীনতা অর্জন করে। এই যে এই লাইনটা আমরা বলতে পারি যে নীতিবোধ বর্জিত কাজকে তিনি সমর্থন করেন নাই, এবং নীতিবোধ বর্জিত কাজ কখনো স্বাধীনতা পর্যায়ে পড়ে না। যে যেই কাজটার মধ্যে নীতি নৈতিকতা নাই, নীতি নৈতিকতা নাই, সামাজিক রীতিনীতির বিরোধী, জনগণের স্বার্থ বিরোধী, সামাজিক স্বার্থ বিরোধী, সেই স্বাধীনতাকে তিনি স্বাধীনতা বলতে রাজি নন, এবং সেগুলি প্রয়োজনে রাষ্ট্র সেগুলিতে হস্তক্ষেপ করবে এবং সেগুলি রাষ্ট্র নিয়ন্ত্রণে রাখবে। আবার অন্যদিকে ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির মুক্ত চিন্তা, ব্যক্তির নৈতিকতা, এগুলি বিকাশের জন্য কিন্তু রাষ্ট্র আবার প্রয়োজন হলে এগুলি বিকাশের ক্ষেত্রে যে বাধা আসবে সেগুলি দূর করবে। স্বাধীনতা বৈধ নয়। গ্রিন স্বাধীনতাকে বৈধ বলে মনে করেননি। স্বাধীনতার সাথে আইনের স্বীকৃতি বা অস্বীকৃতি জড়িত নেই। তার স্বাধীনতার উদ্দেশ্য হলো অবিঘ্ন কল্যাণ সাধন করা। অর্থাৎ স্বাধীনতাকে তিনি সামাজিক বা রাষ্ট্রীয় বৈধতার দণ্ডিতে নিয়ে আসেন। তিনি বলতে চাচ্ছেন যে স্বাধীনতার সাথে আইনের স্বীকৃতি বা অস্বীকৃতি জড়িত নেই। অর্থাৎ আইনের স্বীকৃতি অস্বীকৃতি বড় কথা না, বড় কথা হচ্ছে স্বাধীনতার মাধ্যমে যদি অভিন্ন কল্যাণ সাধন করা যায়, সেটাই বড় কথা। স্বাধীনতার উদ্দেশ্যটা হচ্ছে সেটা সকলের কল্যাণ সাধন করা। এই আমরা স্বাধীনতার তথ্যটা আমরা আলোচনা করলাম সংক্ষেপে। আশা করি আমার শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতে পেরেছো। আমাদেরকে আসলে একটু একটু তোমাদেরকে বলতে চাই যে আমরা আসলে অনলাইন ক্লাসে তো আসলে সময় নির্দিষ্ট এবং অনেকগুলি তথ্য, অনেকগুলি বিষয় আলোচনা করতে হয়, যেটা যদি ক্লাসে আলোচনা করতাম তাহলে হয়তো আমরা সময় নিয়ে আলোচনা করতে পারতাম। এই জন্য আমরা খুব দ্রুত আগাচ্ছি। একটি তথ্য আমরা আলোচনা করেছি টিএস গ্রিডের, আরেকটি তথ্য আমরা চলে আসছে টিএস গ্রিডের রাষ্ট্র সম্পর্কে ধারণা। তোমরা বারবার যদি আমাদের ক্লাসগুলি দেখো তাহলে এগুলি বুঝতে সুবিধা হবে, এবং তোমাদের বোঝার জন্য, সহজ করার জন্য আমি স্লাইডে কিছু লিখে দেওয়ার চেষ্টা করছি। রাষ্ট্র সম্পর্কে গ্রিডের মতবাদ স্বতন্ত্র বৈশিষ্ট্যপূর্ণ। আসলে তিনি কি বলতে চাচ্ছেন? গ্রিন দর্শন চিন্তার পাশাপাশি বাস্তব রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি অক্সফোর্ড টাউন কাউন্সিল এবং অক্সফোর্ড যে নগর কাউন্সিলের কথা আমরা বলেছিলাম, অক্সফোর্ড স্কুল বোর্ডের সদস্য নির্বাচিত হন। তিনি মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত কমিটিতে সদস্য হিসেবে কাজ করেন। এসব দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কিন্তু বাস্তব রাজনীতির সাথে জড়িত হয়ে পড়েন, মানুষের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত হন, মানুষের দুঃখ দুর্দশার কথা তিনি জানতে পারেন। তাই তিনি স্পষ্ট ভাষায় বলেন যে রাষ্ট্রকে কেবল আইন শৃঙ্খলা রক্ষা করলে হবে না, রাষ্ট্রের কাজ তো শুধু আইন শৃঙ্খলা রক্ষা করা নয়, রাষ্ট্রের কাজ কিন্তু সাধারণ মানুষের কল্যাণ করা। দারিদ্র, কৃষ্ণ, রোগাক্রান্ত, শিক্ষাহীনতার অন্ধকারে নিমজ্জিত মানুষজনের জন্য দায়িত্ব পালন করতে হবে রাষ্ট্রকে। তৎকালীন ইংল্যান্ডে সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা ছিল, সেই দুঃখ দুর্দশা দূর করার জন্য তিনি কিন্তু কাজ করেছেন। এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থার যে ধারণা, এই যে গ্রিনের লেখনের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কল্যাণমূলক কাজ করবে রাষ্ট্র, বা জনগণের সকল অভাব ও অভিযোগ, সকল সমস্যা দূর করবে। রাষ্ট্রের উদ্ভব, গ্রিন রাষ্ট্রের উদ্ভব সম্পর্কে আলোচনা করেছেন। তার মধ্যে অধিকারের ধারণা থেকে রাষ্ট্র সৃষ্টি, তাহলে রাষ্ট্র সৃষ্টি থেকে এটা আমরা একটু আগে আলোচনা করেছিলাম। অধিকার থেকে রাষ্ট্রের সৃষ্টি, একমাত্র রাষ্ট্রের অধিকার সম্পর্কে বলবৎ করতে পারে। রাষ্ট্রে কিন্তু মানুষের অধিকার, নিরাপত্তা সবকিছু বলবৎ করতে পারে। ব্যক্তি যদি থাকে তাহলে অধিকার অবশ্যই থাকবে, এবং অধিকার থাকলে তার বাস্তব করার জন্য রাষ্ট্রের প্রয়োজন হবে। একটার সাথে আরেকটার পারস্পরিক সম্পর্ক রয়েছে। অর্থাৎ এখানে হেগেল যেভাবে রাষ্ট্রকে সর্বসর্বা বলেছেন, গ্রিন কিন্তু তা বলেন। অর্থাৎ এখানে ব্যক্তিরও প্রয়োজন রয়েছে, রাষ্ট্রেরও প্রয়োজন রয়েছে। ব্যক্তি এবং রাষ্ট্র পারস্পরিক সমঝোতার ভিত্তিতে, পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে তাদের উদ্দেশ্যগুলি তারা বাস্তবায়ন করবে।
সাধারণ ইচ্ছার উপর রাষ্ট্র প্রতিষ্ঠিত। তার বিখ্যাত উক্তি, উইল নট ফোর্স ইজ দ্য বেসিস অফ দ্য স্টেট। অর্থাৎ ইচ্ছাই হচ্ছে, যে উইল, ইচ্ছাই হচ্ছে রাষ্ট্রের ভিত্তি, সত্যি কিন্তু রাষ্ট্রের ভিত্তি নয়, বল প্রয়োগ নয়। সাধারণ ইচ্ছার উপর রাষ্ট্র প্রতিষ্ঠিত, বল প্রয়োগ করে রাষ্ট্র প্রতিষ্ঠিত করা যায় না। সাধারণ ইচ্ছা, মানুষের সাধারণ ইচ্ছার মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি হবে। রাষ্ট্র সবচেয়ে উন্নত সংগঠন। এখানে রাষ্ট্রের একটু প্রশংসা তিনি করেছেন, যে রাষ্ট্র হচ্ছে সবচেয়ে উন্নত প্রতিষ্ঠান। যতগুলি প্রতিষ্ঠান আছে সমাজের, সবচেয়ে উন্নত প্রতিষ্ঠান হচ্ছে রাষ্ট্র। তারপর রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের মধ্যে সম্পর্ক রয়েছে, রাষ্ট্র তো একা টিকে থাকতে পারবে না, এবং রাষ্ট্র অন্যান্য রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক রেখে বিশ্বজনীন ভ্রাতৃত্ব স্থাপন করবে। রাষ্ট্রের সবকিছু নয়। গ্রিন আবার হেগেলের মতো কখনো বলেননি যে রাষ্ট্র সবকিছু। তিনি বলছেন না, রাষ্ট্র সবকিছু নয়, রাষ্ট্রের চরম লক্ষ্য নয়। রাষ্ট্রের কাজটা হবে ব্যক্তির নৈতিক বিকাশ সাধন করা, ব্যক্তির উদ্দেশ্যগুলি ব্যক্তির কল্যাণ করা, এবং সেটার জন্য ব্যক্তি রাষ্ট্রের নাগরিক হবে। ব্যক্তিকে নিয়ে রাষ্ট্র তৈরি এবং ব্যক্তির পূর্ণ বিকাশের রাষ্ট্রের লক্ষ্য। ব্যক্তির বিকাশকে উপেক্ষা করে সমিতি কল্পনা করা যায় না। ব্যক্তির বিকাশ না করে, ব্যক্তির অধিকার রক্ষা না করে, ব্যক্তির স্বাধীনতা না দিয়ে জাতীয় রাষ্ট্র উন্নতি সম্ভব নয়। তাহলে এখানে ব্যক্তিকে গুরুত্ব দেওয়া হয়েছে, গ্রিন ব্যক্তিকে গুরুত্ব দিয়েছেন। রাষ্ট্র এবং ব্যক্তি দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করেছেন। দুটিরই প্রয়োজন রয়েছে। ব্যক্তি যেরকম রাষ্ট্র থেকে নিরাপত্তা পাবে, অধিকার পাবে, রাষ্ট্র ব্যক্তি থেকে তার দায়িত্বগুলি, কর্তব্যগুলি পালন করে রাষ্ট্রকে সমৃদ্ধ করবে। তার যে ওই যে শাশ্বত আত্মসচেতনতা আসবে এবং ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের কল্যাণ করবে, সামাজিক কল্যাণ করবে। রাষ্ট্রের ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে মিল বলেন, গঠনমূলক কাজ অথবা অন্য কোনো বিষয়ে রাষ্ট্রের ভূমিকা থাকবে না। আত্মসচেতন নৈতিক বিকাশ অর্জনের প্রতিশ্রুতিবদ্ধ নাগরিককে সাহায্য করা ব্যতীত রাষ্ট্রের বিশেষ কোনো কাজ নেই। অভিন্ন কল্যাণ সম্পর্কে গ্রিনস বলেন, রাষ্ট্র এই কল্যাণ সৃষ্টি করতে পারে না। এটি ব্যক্তি বিশেষের দ্বারা ঘোষিত নয়। এক কোনো গণ অভিপ্সা স্থির করে দিবে অভিন্ন কল্যাণ কোনটি। বাইরে কোনো শক্তি যদি অভিন্ন কল্যাণের উপর আঘাত হানে, তাহলে রাষ্ট্র তাকে সুরক্ষিত করার ব্যবস্থা করবে। আবার সার্বভৌমত্ব কি পরিমাণ বা কি জাতীয় শক্তি প্রয়োগ করবে, তা গণ অভিপ্সা স্থির করবে। এখানে একটা কথা তিনি বলছেন, যেটা হচ্ছে রাষ্ট্রের ভূমিকাটা খুব সীমিত, এবং কি বলে যে অভিন্ন কল্যাণ কোনটি, সার্বভৌম চর্চা বা সার্বভৌম কি পরিমাণ জাতীয় শক্তি কি পরিমাণ প্রয়োগ করবে, এগুলি সব ঠিক করবে গণ অভিপ্সা। গণ অভিপ্সা বলতে জনগণের অভিপ্সা, জনগণের ইচ্ছা, জনগণের সামষ্টিক ইচ্ছাটাকেই তিনি বলতে চাচ্ছেন। এবং সেই গণ অভিপ্সা স্থির করে দিবে জনগণের জন্য কোনটা কল্যাণ করে। এখানে জনগণের অধিকার কথা বলছেন তিনি, এবং এখানে রাষ্ট্রকে তিনি কন্ট্রোল, নিয়ন্ত্রণ করার কথা বলেছেন, রাষ্ট্রকে ক্ষমতাকে সীমিত করার কথা বলেছেন। যে ভূমিকা সীমিত হবে, জনগণের নৈতিক বিকাশ অর্জনে রাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্র এই হচ্ছে মোটামুটি গ্রিনের রাষ্ট্র তথ্য। আরো কয়েকটি পয়েন্ট আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে নৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র একটি নৈতিক প্রতিষ্ঠান, নিঃসন্দেহে রাষ্ট্র নৈতিক প্রতিষ্ঠান। তিনি বলতে চাচ্ছেন রাষ্ট্রের উদ্দেশ্য নৈতিকতার সঙ্গে যুক্ত। নৈতিক আদর্শ নাগরিক ও রাষ্ট্র গভীরভাবে সংযুক্ত করে। নৈতিক আদর্শের মাধ্যমে নাগরিক ও রাষ্ট্র সংযুক্ত থাকবে। নাগরিকগণ নৈতিক পূর্ণতা রাষ্ট্রের মাধ্যমে অর্জন করতে পারে। এখন এখানে যে কথাটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নৈতিকতা, জনগণের নৈতিকতা রাষ্ট্রের মাধ্যমে বিকশিত হবে। রাষ্ট্র সেই নৈতিকতার বিকাশের জন্য তার কর্মকাণ্ড, তার দায়িত্ব সে পালন করবে। নাগরিকের নৈতিক পূর্ণতা রাষ্ট্রের মাধ্যমে অর্জন করবে। রাষ্ট্রের চরিত্র, গ্রিন যে জাতীয় রাষ্ট্রের চরিত্র বর্ণনা করেছেন, তা আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কল্যাণমূলক রাষ্ট্র। আমরা কল্যাণমূলক রাষ্ট্রের ধারণা আসলে গ্রিনের রাষ্ট্র তত্ত্ব থেকে পেয়ে থাকি। তিনি ব্যক্তি স্বাধীনতার পূজারী হলেও সমাজের সার্বিক কল্যাণের প্রয়োজনে রাষ্ট্রের হস্তক্ষেপকে স্বাগত জানিয়েছেন। এখানে কিন্তু কথাটা হচ্ছে কি, সার্বিক কল্যাণের প্রয়োজন। সার্বিক কল্যাণের প্রয়োজনে তো অনেক ক্ষেত্রে ব্যক্তির স্বার্থ বিসর্জন দিতেই হয়, এবং ব্যক্তির স্বার্থের চেয়েও সার্বিক কল্যাণ, সামষ্টিক স্বার্থটা বড়। সেক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতার কথা তিনি বলেছেন। পাশাপাশি ব্যক্তি যদি সামষ্টিক স্বার্থে ব্যাঘাত ঘটায় বা সামষ্টিক স্বার্থ যদি ব্যক্তি দ্বারা রক্ষা না হয়, সেক্ষেত্রে রাষ্ট্র সার্বিক কল্যাণের প্রয়োজনে ব্যক্তির কার্যাবলীতে হস্তক্ষেপ করতে পারবে। জনগণের শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা প্রভৃতি বিষয়ে রাষ্ট্রকে দায়িত্ব নিতে হবে। অর্থাৎ জনগণের যে মৌলিক চাহিদাগুলি, মৌলিক অধিকারগুলি, সেই মৌলিক অধিকারগুলি রাষ্ট্র পূরণ করবে।
কলামু রাষ্ট্রের ধারণাও তাই। কলামু রাষ্ট্র পৃথিবীর বিশ্বের অনেকগুলি রাষ্ট্র, অধিকাংশ রাষ্ট্রই কিন্তু বিশেষ করে পাশ্চাত্য দেশগুলিতে এই বিষয়গুলি গুরুত্ব দেওয়া হয়। জনগণের শিক্ষা, সংস্কৃতি, স্বাস্থ্যসেবা এইসব বিষয়গুলি রাষ্ট্রই দায়িত্ব পালন করে, রাষ্ট্রই দেখাশোনা করে। আমরা সমালোচনা করতে পারি রাষ্ট্রের তথ্য সম্পর্কে। গ্রিনের রাষ্ট্র তথ্য আমরা আলোচনা করলাম এবং স্বাধীনতা তথ্য আলোচনা করলাম। এখানে আমরা সমালোচনা করছি রাষ্ট্র তথ্যের ঐতিহাসিক ভিত্তি নেই। অনেকে বলেন যে গ্রিন যে অধিকারের ভিত্তিতে রাষ্ট্র তৈরি হয়েছে, এই ধারণাটা সঠিক নয়। এটা কারণ রাষ্ট্র বিভক্তির মাধ্যমে সৃষ্টি হয়েছে, এটা ঐতিহাসিকভাবে সত্য। তাহলে অধিকারের ভিত্তিতে রাষ্ট্র তৈরি হয়েছে, এই কথাটা সত্য নয়। ব্যক্তি স্বাধীনতার পক্ষে বিপজ্জনক। কোন ক্ষেত্রে বিপজ্জনক? কারণ তিনি এটা বলেছেন যে ব্যক্তি একমাত্র গণকল্যাণের বিষয় ছাড়া রাষ্ট্রের বিরোধিতা করতে পারবে না। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী হয়েও গ্রিন ব্যক্তির মত প্রকাশের অধিকার কেড়ে নিয়েছেন। এখানে স্ববিরোধিতা আছে এবং দার্শনিক চিন্তা চেতনা অনেক ক্ষেত্রেই হয়তো কোথাও এই যে স্ববিরোধী মতামত, যেমন তিনি কিন্তু ব্যক্তি স্বাতন্ত্র্যের পক্ষে কথা বলেছেন, কিন্তু হেগেলের মতো কিন্তু তিনি সর্বত্র রাষ্ট্রের কথা বলেন নাই। হেগেল কিন্তু বলেছেন রাষ্ট্র নেই অন্যায় বিতর্ক ঊর্ধ্বে, এই কথা তিনি বলেন নাই। তিনি রাষ্ট্রের ক্ষমতাকে সীমাবদ্ধ করেছেন, কিন্তু তিনি এটাও বলতে চাচ্ছেন যে রাষ্ট্রের বিরোধিতা করার অধিকার ব্যক্তির আছে, তবে সর্বক্ষেত্রে নয়। একমাত্র জনগণের কল্যাণের বিষয়ে যে রাষ্ট্রের বিরোধিতা করা যাবে, অন্যান্য ক্ষেত্রে রাষ্ট্রের বিরোধিতা করার আসলে তেমন প্রয়োজন নেই। রাষ্ট্র যদি সে দায়িত্ব পালন করে, জনকল্যাণ রাষ্ট্র হয়, রাষ্ট্র যদি জনগণের অধিকার রক্ষা করে, তাহলে তো রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলার কোনো যুক্তিও নেই, প্রয়োজনও নেই। সেই অর্থে হয়তো গ্রিন এই কথাটা বলেছেন আমরা মনে করি। সর্বাত্মকবাদী ব্যক্তিবাদী, এটা কি? এটা হচ্ছে গ্রিন বাহ্যিক বাধা অপসারণের জন্য রাষ্ট্রকে প্রয়োজনে বল প্রয়োগের বৈধতা দিয়েছেন। বল প্রয়োগের কথা তিনি বলেছেন, অর্থাৎ কোনো ক্ষেত্রে বল প্রয়োগ করতে হবে। রাষ্ট্র যদি ব্যক্তি যদি সামষ্টিক স্বার্থের বিরোধী কাজ করে, তাহলে তো বল প্রয়োগ করতে হবে, বা বাহ্যিক বাধা অপসারণের জন্য বল প্রয়োগ করতে হবে। এমনকি রুশোর কণ্ঠ মিলিয়ে বলেছেন রাষ্ট্র ক্ষমতা প্রয়োগের মাধ্যমে মানব স্বাধীনতা প্রতিষ্ঠিত করবে। রুশোর কথা আমরা আলোচনা করেছিলাম এর আগে। যাই হোক, তাহলে আমরা এই টি.এইচ. গ্রিন সম্পর্কে আলোচনা করার পরে আমরা সমালোচনায় এই কথাগুলি বলতে পারলাম যে তিনি তার রাষ্ট্র দর্শনের মধ্যে, রাষ্ট্রতত্ত্বের মধ্যে ঐতিহাসিক ভিত্তি নাই সেটা বলতে পারি, ব্যক্তি স্বাধীনতার পক্ষে বিপজ্জনক সেটা বলতে পারি, এবং সর্বাত্মকবাদী ব্যক্তিবাদী এটা আমরা বলতে পারি। আসলে আমরা দুইজন দার্শনিক সম্পর্কে আলোচনা করলাম। ফ্রেডারিক হেগেল একজন দার্শনিক, ভাববাদী দার্শনিক, আদর্শবাদী দার্শনিক, দান্দিক ভাববাদের জনক। আরেকজন দার্শনিকের আলোচনা করলাম টি.এইচ. গ্রিন, যাকে আমরা একজন সমাজ সংস্কারক, মানবতাবাদী দার্শনিক বলে থাকি, অক্সফোর্ড ভাববাদী বলে থাকি। এবং তার যে দুইটা দর্শন, গুরুত্বপূর্ণ দর্শন, সেটা হচ্ছে স্বাধীনতা তত্ত্ব এবং রাষ্ট্রতত্ত্ব, সেটা আমরা আলোচনা করলাম। মোটামুটি আজকে আমরা আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। আমাদের আলোচনা অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। আমি তোমাদের আলোচনা করে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে, এবং সবাই নিরাপদ থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি তোমাদের ক্লাস এখানে শেষ করছি। তোমরা সবাই আবারও তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।